অলোকদা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। ধন্যবাদ। বলছি যে কিছুদিন আগে তো আমাদের মানে 30 তারিখে আমাদের যে ইপিএফ কেসটা সেটা হাইকোর্টে ওঠার কথা ছিল এবং উঠেও ছিল, যার রেজাল্ট খুবই দুঃখজনক। এই বিষয়ে একটু বিস্তারিত জানার দরকার, একটু বলবেন কি? হ্যাঁ, অবশ্যই বলা দরকার। জানি যে এই ইপিএফ কেস নিয়ে এই রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক পরিবার এবং সর্বশিক্ষার সমস্ত কর্মচারীবৃন্দ তৎসহ এসএসকে এমএসকে মানে আমাদের মতো যারা আছে এই রাজ্যের তো বটেই, গোটা ভারতবর্ষের বঞ্চিত শোষিত নিপীড়িত শিক্ষক বা এই ধরনের কর্মচারীরা এই রায়টার দিকে তাকিয়েছিল। আপনারা সকলেই জানেন 2015 সালের অক্টোবর থেকে আমাদের ইপিএফ চালু হয়েছে, আমরা একটা ইপিএফ পাই। ইপিএফ এর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইপিএফ এর সবচাইতে বড় বেনিফিট যেটা, এখন তো আপনি যেটুকু যা জমাবেন সরকার যতটুকু দেবে সব নিয়ে আপনি উইথ ইন্টারেস্ট একটা রিটার্ন পাবেনই, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে ইপিএফ এর একটা পেনশন থাকে। যে কোনো ধরনের এই কর্মচারী তার কর্মজীবনের শেষে মাসান্তে একটা কিছু হাতে পাবো এরকম একটা তার মানসিকতা থাকে, কিন্তু আমাদের মতো কর্মচারীদের মানে দপ্তর বলুন সরকার বলুন কারো সেই জায়গাটা কিন্তু কভার দেওয়ার সদিচ্ছা মানসিকতা কিছু নেই, আমাদের কিন্তু সেই জায়গাটা নেই। সেইখানে ইপিএফ এর ক্ষেত্রে ইপিএফ যারা পেয়ে থাকে তাদের একটা নিয়ম আছে যে তারা যদি 9 বছর 6 মাস তার ইপিএফ এর প্রিমিয়াম জমা পড়ে তাহলে সে একটা ন্যূনতম কিছু হোক পেনশন পাবে। পেনশনের একটা হিসাব আছে, সেটা আলাদা বিষয়। সেটা হচ্ছে আপনার শেষ বছরের বেতনের অ্যাভারেজ ইন্টু আপনার কর্মকাল ডিভাইডেড বাই 70, যেটা হয় সেটাই হচ্ছে পেনশন। তো যাই হোক, এই যে 9 বছর 6 মাস পেনশনের মানে যতক্ষণ না পর্যন্ত আপনি পিএফ জমা করছেন ততক্ষণ আপনি পেনশনের আওতায় আসবেন না। 2015 সালের অক্টোবর থেকে আমাদের ইপিএফ চালু হওয়ার দরুন আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের রাজ্যের অনেক শিক্ষক এই ইপিএফ এর পেনশনের আওতায় আসবে না। এটা কিন্তু খুব মর্মান্তিক হতো, কারণ আপনি জানেন শুরুর দিকে যারা কাজ শুরু করেছিল অলরেডি অবসর গ্রহণ করেছেন তা বা মারা গেছেন তাদের কিন্তু খুব বড় বেনিফিট কিছু হয়নি, বা বিশেষ করে যারা অবসর নিয়েছেন কর্মজীবন থেকে, কারণ এক্স গ্রাসিয়াটার পরিমাণ তখন 1 লাখ ছিল, পরে 3 লাখ হয়েছিল, এই মুহূর্তে হয়তো এপ্রিল থেকে এটা 5 লাখ হয়েছে, কিন্তু তাদের খুবই কম। তারা যদি একটু পেনশন পেত তাহলে যাই পাক না কেন 1,000 হোক 2,000 হোক 5,000 হোক সেটা কিন্তু একটা অ্যামাউন্ট হিসেবে প্রতি মাসে তার বেতনের মতো আসতে থাকতো। কিন্তু এই যে নিয়মটা, এই নিয়মের জন্য আমাদের যারা মানে 25-এর মাঝামাঝিতে রিটায়ার করবে তার আগে পর্যন্ত কিন্তু কেউ ইপিএফ এর পেনশন কেউ পাবে না। আমরা এই জায়গাটা উপলব্ধি করেই ইপিএফ এর ব্যাকলগের চেষ্টা করি। ব্যাকলগ বিষয়টা যেটা সেটা হচ্ছে যে শুরুর দিন থেকে আমি যখন থেকে কর্মজীবন শুরু করেছি তখন থেকে আমাকে ইপিএফ দিতে হবে, এবং এটাই সাংবিধানিক অধিকার, একটা সাধারণ বিষয়। আমি আমার বাড়িতে কাউকে মাসের 1 তারিখ থেকে কাজ করাচ্ছি, আর মাসের শেষে আমি তাকে 25 থেকে 30 এই 5 দিনের বেতন বা মানে পাওনা ঘন্টা দিতে পারি না, আমাকে দিলে 1 তারিখ থেকেই দিতে হবে। কিন্তু অদ্ভুত ভাবে আমাদের 15 সালের অক্টোবরে থেকে দেওয়া হয়েছিল। আর আপনি জানেন আমাদের রাজ্যে পার্শ্ব শিক্ষকরা 2004, 2006, 2007, পরবর্তীকালে 11, অনেকে বিভিন্ন, কিন্তু শুরু যেটা ছিল সেটা হচ্ছে 2004। আরো আগে এই দপ্তরটা এই সর্বশিক্ষার আগে যেটা ডিপিএসসি ছিল সেখানে 1997 সাল থেকে নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে কাজ শুরু হয়েছিল, কাজ করতো তারাই পরবর্তীকালে সর্বশিক্ষার কর্মী বিবেচিত হয়েছে, বা ভিআরপি টিআরপি যারা ছিল কনভার্টেড প্যারা টিচার হয়েছে। কিন্তু এই 2015 থেকে পাওয়ার জন্য তাদের ওই যে কর্মকালটা সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছিল, তারা এর কোনো পাওনা পাচ্ছিল না, এবং স্বাভাবিকভাবেই যারা 25-এর আগে রিটায়ার করবে তারা কিন্তু কোনো মতে পেনশনের আওতায় আসবে না। তো আমরা ব্যাকলগের কেস করি 2017 সালে। আমরা যখন এই কেসটা করি তখন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির
কয়েকজন আমরা আমাদের যে কোর কমিটি সেই কয়েকজন মিলে আমরা এই কেসটা করেছিলাম। আমরা ব্যক্তিগত উদ্যোগেই বলুন খরচটা করে আমরা কেসটা করি। আমরা সিঙ্গেল বেঞ্চে জয়লাভ করি, ডিভিশন বেঞ্চে জয়লাভ করি, রাজ্য সরকারের পক্ষ থেকে আপিল করা হয়, সেই আপিলে আমরা জয়লাভ করি। তারপর কন্টেম্পটে যাই, আমরা কন্টেম্পটেও আমরা জয়ের জায়গাতে থাকতে এই সময়েই রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে কেসটাকে নিয়ে যাওয়া হয় এসএলপি করার জন্য। এসএলপি করে তখন আমরা প্রথম এটাকে সার্বজনীন করি, অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের খরচের যে একটা বিশাল পরিমাণ টাকা, সেই টাকা আমাদের পক্ষে একার পক্ষে এটা জোগাড় করা সম্ভব ছিল না। আমরা এটা সার্বজনীন করি এবং এই রাজ্যের অল্প কিছু সংখ্যক হলেও প্রায় 4500 পার্শ্ব শিক্ষক আমাদের ডাকে সাড়া দেন। তারা তাদের সাধ্য মতো আমাদের সাহায্য করেন। আমরা একটা অর্থ সাহায্য নিয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাই এবং খুব সৌভাগ্য, খুব দ্রুত আমরা সেই কেসটা রাজ্য সরকারের যে এসএলপি সেটা খারিজ হয়ে যায়, অর্থাৎ হাইকোর্টের রায় বলবৎ থাকে, আমরা ফিরে আসি, জিতে আসি। ইতিমধ্যে এই কন্টেম্পট কেসের ফলাফল হিসেবেই দপ্তরের পক্ষ থেকে মানে দপ্তরের কাছ থেকে 2-3টে জেলাতে টাকা বাজেয়াপ্ত করে, অর্থাৎ আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে, তারা তাদের অ্যাকাউন্টে টাকা নিয়ে নেয়। কিন্তু অদ্ভুত ভাবে ঠিক এই সময় দপ্তরের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয় যে তারা এটার একটা এক্সামশন পেয়ে গেছে, অর্থাৎ কেন্দ্রীয় যে লেবার ডিপার্টমেন্ট আছে তারা তাদেরকে এক্সামশন দেয়। এটার অর্থ হচ্ছে, আমি একটু বিস্তৃত ভাবেই বলছি, অব্যাহতি। অর্থাৎ ইপিএফ এর যে ব্যাকলগ, অর্থাৎ 15 অক্টোবরের আগে শুরু থেকে এই সময়টার ব্যাকলগটাকে দিতে হবে না। বিভিন্ন কারণ দেখানো হয়, এটা একটা এনজিও, অলাভজনক সংস্থা, টাকার সুরাহাটুরা, এরকম একটা বিষয় দেখিয়ে করা হয়। আমরা উপলব্ধি করি এটা সঠিক নয়। এটা বেরিয়ে আসে কখন না, আমাদের এই ইপিএফ এর ব্যাকলগ কেসের মতো আরো একটা কেস আমাদের কর্মচারী সংগঠনের ছিল, তাদের কেসটা ডিভিশন বেঞ্চে যখন ওঠে সেই সময়ে কিন্তু তারা এই এক্সামশন কপিটা বের করে এবং তারা ওই কেসটা হেরে যায়। আমরা তখন এই এক্সামশনের রায়, আমরা আমাদের কন্টেম্পটাকে আটকে রেখেই আমরা এই এক্সামশনের বিরুদ্ধে, এই যে এক্সামশনটা দপ্তর বের করে এনেছে এর বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চে টেস্ট করি। একটা হিয়ারিং এ, সিঙ্গেল হিয়ারিং এ মাননীয় বিচারপতি রাজা বসু রায়চৌধুরী ওইটাকে এক্সামশনটাকে খারিজ করে দেন, অর্থাৎ তিনি বলেন এই এক্সামশন গ্যান্ডেড হবে না, এই প্রাপ্য দিতে হবে। তিনি একটা দীর্ঘ সমস্ত রায়টা শুরু থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে এই যে পথটা অতিক্রম আমাদের টোটাল রায়ে বিষয়টা তুলে দিয়ে তিনি রায় দেন। দপ্তরের পক্ষ থেকে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং সেটা চেপে রাখা হয় দীর্ঘ 5-6 মাস। তারপরে কিন্তু কোনো সারা শব্দ ছিল না। হঠাৎই দিন কয়েক আগে আমরা জানতে পারি কেসটা এজলাসে উঠেছিল এবং তার পরবর্তী ডেট হয়েছে 30শে জুলাই। আমরা নিশ্চিত ছিলাম আমরা ডিভিশন বেঞ্চে জিতবো এবং জেতাটাই উচিত। এর যে সাংবিধানিক দিক যদি আপনি দেখেন, আপনি যদি এর সমস্ত দিকটা খতিয়ে দেখেন এবং এই যে আমাদের দীর্ঘ পথ অতিক্রম, এটা তো ফ্লুকে পাওয়া নয়। একের পর এক আমরা এই যে প্রায় 7 বছর ধরে যে রায়গুলো নিয়ে এসেছি, একের পর এক একটা রায়, তাতে আমরা নিশ্চিত ছিলাম জিতবো। কিন্তু ডিভিশন বেঞ্চের দিন আমরা, সেদিন আমি ছিলাম না, খুব ডিটেলস আমি এটাকে বলতে পারবো না, আমি আপনাকে এক কথাতেই বলতে পারি। ডিভিশন বেঞ্চের বিচারপতি দ্বয় মাননীয় রাজকুমার মান্থা এবং মাননীয় বিচারক অজয় কুমার গুপ্তা এই এক্সামশনটাকে গ্যান্টেড করেন এবং কেসটাকে ডিসমিস করে দেন, অর্থাৎ আমরা হেরে যাই, আমাদের স্বপ্নটাকে ভাঙা হয়। এই অর্থাৎ এই রাজ্যে তথা গোটা ভারতবর্ষের এই ধরনের বিশাল সংখ্যক কর্মচারীর সামনে যে ভবিষ্যৎ সম্ভাবনা ছিল, তাদের যে দুঃখ মোচনের জায়গাটা ছিল, তাদের রিটায়ারমেন্টের পর অল্প কিছু হলেও পাওয়ার যে জায়গাটা ছিল, সেটা সেই স্বপ্নটাকে কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এরকম একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি এখানেই গল্পটা শেষ? ইপিএফ এর গল্প কি এখানেই শেষ? আমি এটাই বলতে পারি যে না, এখনই অতটা হতাশ হওয়ার কিছু নেই। আমাদের সামনে পথ পড়ে আছে, সর্বোচ্চ আদালত আছে, যেখান থেকে আমরা অলরেডি বিগত দিনে রাজ্য সরকারের বা রাজ্য প্রকল্প দপ্তরের যে এক্সামশনের জন্য যে এসএলপি করা হয়েছিল বা এসএলপি করা হয়েছিল হাইকোর্টের রায়কে মানে রদ করার জন্য,
সেখানে কিন্তু আমরা জিতে এসেছিলাম। তাই সুপ্রিম কোর্ট আমাদের সামনে খোলা আছে, আমরা বসবো আলোচনায়। আমাদের আলোচনা শুরু হয়েছে, আমাদের সংগঠন এবং আমরা রাজ্যের সমস্ত, যেহেতু আমরা একটা বড় সংখ্যকের অর্থ সাহায্য নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলাম, বা পরবর্তী এই সময়টা আমরা অতিক্রম করেছি। সুপ্রিম কোর্ট থেকে আসার পরেও অনেক কটা হিয়ারিং হয়েছে, পজিটিভ হিয়ারিং হয়েছে, তারপরেও আমরা একটা সিঙ্গেল বেঞ্চের কেস জিতেছি। আমরা সকলেরই মতামত নিয়ে খুব দ্রুত আমরা এই শকটা কাটিয়ে উঠি। অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না, আমরা খুব মর্মাহত, বেদনাহত আমাদের সংগঠন, বিশেষ করে যিনি এই কেসটা নিয়ে প্রথম থেকে লড়ে যাচ্ছেন, পথ দেখাচ্ছেন, সক্রিয়ভাবে লড়াই করেছেন, শামীম আখতার মহাশয়, বা অন্যান্য যারা আমাদের এই কর্মকর্তা যারা ছিলেন আমাদের সংগঠনের, রজত বাবু, মুকুল বাবু, আল্লাহ রেখা বাবু, তপন বাবু,